চেয়ারম্যান জনাব সাইদুর রহমান, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তুখর রাজনীতিক জনাব শামসুজ্জামান দুদু, লেবার পার্টির চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান ইরান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং আজকে যারা অডিয়েন্স যারা শুনছেন, তো আমি খুব বক্তব্য লম্বা করব না এবং বক্তব্য দেওয়ার জন্য আজকে আমি কোনো প্রস্তুতিও নেই। আমি যে একটি কথা বলতে চাই, প্রথমে আমি আজকে এই আলোচনা সভায় স্মরণ করতে চাই জুলাই বিপ্লবের সেই সব শহীদদেরকে, যাদের রক্তের বিনিময়ে এদেশ থেকে ফেসিবাদ বিদায় নিয়ে নতুন একটি পরিবেশ পেয়েছি এবং যাদের শাহাদাত এবং আহত রক্তের বিনিময়ে আজকে একটি মুক্ত পরিবেশে কথা বলবার অধিকার পেয়েছি। কারণ আমরা দীর্ঘ 17 বছর পর্যন্ত রাজপথে আন্দোলন করবার চেষ্টা করেছি। এদেশের গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, আমরা আমাদের কথাগুলো বলতে পারিনি মানুষের সামনে। আমরা যে কথাগুলো ইনভাবে বলতাম সেই কথাগুলো গণমাধ্যমে প্রকাশিত হতো না, কারণ গণমাধ্যম শৃঙ্খলিত ছিল। ভিন্ন মতে যে কটি গণমাধ্যম ছিল সেই কটি গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, আর যে গণমাধ্যমগুলো চালু ছিল সেটি সরকারের প্রচারপত্র এবং সরকারের প্রোপাগান্ডা মেশিন হিসাবে ব্যবহৃত হতো। সুতরাং সেই পরিবেশ থেকে মুক্তির জন্য যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি যে একটি কথা বলতে চাই, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি আমরা লক্ষ্য করছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি যে বিগত 17 বছরে বাংলাদেশে আইন বলতে কিছু ছিল না। আইন শুধু সংবিধানের মধ্যে, খাতা কলমের মধ্যে ছিল, আইনের প্রয়োগ বাংলাদেশে ছিল না। এদেশে কোনো আইন ছিল না। যদি আমি সোজা বাংলায় সোজা সাপটা বলি, এদেশের রাজনৈতিক নেতাকর্মীদেরকে ধরে নিয়ে যাওয়া হতো, পরের দিন তার রাস্তার পাশে লাশ পাওয়া যেত। এদেশের রাজনৈতিক নেতাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো, দিনের পর দিন তার কোনো খবর পাওয়া যেত না, তিনি গুম হয়ে যেতেন। এদেশের রাজনৈতিক নেতাকর্মীদের, সাংবাদিকদেরকে ধরে নিয়ে যাওয়া হতো, পেশাজীবীদের ধরে নিয়ে যাওয়া হতো, তাদেরকে আয়নাঘরে বন্দী করা হতো। কোনো আইন শৃঙ্খলা ছিল না। এটি আপনারা নির্দ্বিধায় বিশ্বাস করবেন। এদেশের হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছেন, জেলে বন্দী ছিলেন, লক্ষ লক্ষ মামলা হয়েছে। সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। তো এখানে কিছু আইন শৃঙ্খলার কিছু অবনতি হয়েছে, এটি সত্য। তো কারণ হলো একসময় আইন ছিল না, এখন আইনের যখন বাস্তবায়ন শুরু হয়েছে তখন কিছুটা, যখন রাস্তায় নামতে পারতাম না আমরা কথা বলতে, এখন সবাই ছোট ছোট দাবি নিয়ে রাস্তায় সমাবেশ করছে, মিছিল করছে। রিক্সাওয়ালারা, সিএনজিওয়ালারা, শিক্ষকরা, আইনজীবী সবাই কথা বলবার সুযোগ পাচ্ছে। সুতরাং এই উন্নতি তো হয়েছে, আমরা আমাদের কথা বলতে পারছি। তো সেখানে যে আইন শৃঙ্খলার অবনতির অনেকগুলো কারণ আছে। আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা কি হয়েছে যে বাংলাদেশের সবগুলো থানা থেকে পুলিশ পালিয়ে গিয়েছে। এদেশের হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। এদেশের থানাগুলো ডেস্ট্রয় হয়ে গিয়েছে, পুলিশ নন ফাংশনাল হয়ে গিয়েছে। তখন আইন শৃঙ্খলার অবনতি তো এটা স্বাভাবিক, এটা ঘটবে এরকম একটি পরিস্থিতির পরে। তো এটি স্বাভাবিক ছিল, যেটি আমার কাছে মনে হয় যে আপনারা অন্যভাবে নেবেন না কথাটি। আমি যেটি পরিষ্কারভাবে বলতে চাই, যখন বাংলাদেশে 2-3 দিন সরকার ছিল না, এদেশের মানুষ অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। আইন শৃঙ্খলা আমি মনে করি ভালো ছিল। এদেশে আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের যে ঘোষণা দিয়েছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে পদত্যাগ করে তাহলে এদেশে 25 লাখ, কখনো বলেছে 10 লাখ, 20 লাখ, 25 লাখ নিহত হবে। হয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি হয়েছে? হয় নাই তো। সেগুলো এদেশের রাজনীতিকরা, এদেশের সাধারণ মানুষ সেগুলো নিয়ন্ত্রণ করছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। আজকে আমরা অস্থিরতার কিছু নাই। আমরা অস্থির হয়ে যাচ্ছি কেন? যে কিছু ঘটনা ঘটছে, এগুলো অ্যাড্রেস করে আমাদের উপদেষ্টা পরিষদের দৃষ্টিতে আমরা আনছি যে এরকম ঘটনা আগে পরে অনেক সময় হয়েছে। আগে আমরা কথা বলতে পারি না, এখন পত্রিকায় আসতেছে এরকম ধর্ষণের ঘটনা। ধর্ষণের সেঞ্চুরি করে ছাত্রলীগের সব নেতা পালিয়ে গেছে, এক ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে সে। তার সেই হিসেবে আমরা যদি সেই হিসাবগুলো সামনে আনি তাহলে তার থেকে বেশি অবনতি হয়েছে। আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। হ্যাঁ, আমরা যদি চাই যে আমরা অনেকে বলছি যে এই সরকার নির্বাচিত না, এই সরকার নির্বাচিত না, ঠিকই আছে, কিন্তু এই সরকারকে এদেশের জনগণ ক্ষমতায় বসিয়েছে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য।
তো সেক্ষেত্রে আমরা একটা নির্বাচন চাই। আমরা অস্থির হওয়ার কিছু নাই। আমরা 17 বছর ধৈর্য ধরেছি, আরো 1-2 বছর ধৈর্য ধরবো, কিন্তু এই সরকারকে একটি পরিষ্কার রোডম্যাপের কথা বলেছে, আমরা সেটি চাই। আমরা এদেশের একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা যাবে, তার আগে আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। যে দেশে পুলিশ নন ফাংশনাল হয়ে গিয়েছিল, সেই পুলিশকে ফাংশনাল করবেন, আপনাকে আগে দিয়ে নির্বাচন করবেন। এদেশের হাজার হাজার শিক্ষক নিয়োগ দিয়েছে, যারা নির্বাচনে দায়িত্ব পালন করবে, আওয়ামী লীগ ক্যাডার ধরে ধরে এনে তাদেরকে আপনি সেখান থেকে সরাবেন না, ফ্যাসিবাদের দোষরদেরকে সরাবেন না, না সরে আপনি কাদেরকে দিয়ে নির্বাচন করবে? তারা নির্বাচন করলে কি ভালো নির্বাচন করবে? তারা করবে না। তো যদি পুলিশকে রিফর্ম না করে আপনি তাদেরকে দিয়ে দায়িত্ব পালন করাবেন, আইন শৃঙ্খলার অবনতি কতটুকু হচ্ছে? পুলিশ দায়িত্ব পালন করছে না। তো তাদেরকে তো দায়িত্ব পালন করানোর জন্য তাদেরকে আস্থায় নিয়ে আসতে হবে, যারা অন্যায় করছে তাদেরকে বিচার আওতায় আনতে হবে, নতুন পুলিশ নিয়োগ দিতে হবে। এগুলো না করে আপনি যেন ভাবে একটি নির্বাচন করতে চাইলে সেটি হবে না। এটা আমি মনে করি, আপনাদের চিন্তা ভিন্ন থাকতে পারে, কিন্তু আমার জায়গা থেকে আমি যেটি মনে করি যে এই ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দিতে হবে। কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। আমরা মনে করি গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, আমরা অনেক সময় রাজপথে নামতে পারিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বিজয় পেয়েছি, আমরা ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে। সুতরাং যারা এই ফ্যাসিবাদ পালানোর জন্য, ফ্যাসিবাদকে পদচ্যুত করবার জন্য, ফ্যাসিবাদকে এদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রেখেছেন, তাদেরকে আমাদের খুব ছোট করে দেখা ঠিক হবে না, এবং তাদেরকে আমরা সম্মান জানাই। আমাদের উচিত ছিল, এটা খারাপ লাগবে বললে, যে আমাদের উচিত ছিল যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে গণসংবর্ধনা দেওয়া। এখানে এই বড় মাঠে ঈদগাহে এসে তাদেরকে গণসংবর্ধনা দিয়ে, হ্যাঁ তোমরা বিরাট দায়িত্ব পালন করেছো, এই জন্য জানি তোমাদের কাছে ঋণী। এরপরে আমাদের দায়িত্বগুলো পালন করা ছিল। আমরা তাদেরকে শত্রু বানিয়ে ফেলেছি কেন? তাদেরকে আমাদের তারা ছোট ছোট যারা দায়িত্ব পালন করতেছে, আমরা তাদেরকে মনে করি যে অপ্রাপ্ত বয়স্ক, অনেকে বলি, অনেকভাবে তাদেরকে গালি দেয়। রক্ত তো তারাই দিয়েছে, তারা সামনে ছিল। আমরা এই আন্দোলনের সাথে ছিলাম বিভিন্নভাবে, আমরা রাজপথে ছিলাম, আমরা জানি। সুতরাং তাদেরকে আমাদের শত্রু বানানোর কোনো সুযোগ নাই। তাদেরকে সাথে নিয়ে এদেশ থেকে ফ্যাসিবাদদেরকে বিদায় দেওয়ার জন্য তার সাথে আন্দোলন করেছি। এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তাদেরকেও লাগবে। সুতরাং সেই প্রজন্মকে নিয়ে আমরা একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করার পরে এদেশে একটি নির্বাচন, দ্রুত নির্বাচনের জন্য আমার মনে হয় যে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যে দাবি করছে, সেই দাবির প্রতি উপদেষ্টা পরিষদ নজর দেবেন, কিন্তু তাদেরকে সুষ্ঠু পরিবেশে কাজ করবার সুযোগ দিতে হবে। তাদেরকে আমরা অস্থির করে ফেললে তারা মূল দায়িত্বটি পালন করতে পারবে না। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা যদি পালন করি, তাহলে আমার মনে হয় যে এদেশে সুষ্ঠু পরিবেশ থাকবে, সুষ্ঠু একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আর সেটি যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে 17 বছর যে অন্ধকারে ছিলাম তার চেয়ে গভীর অন্ধকার আমাদের সামনে আবার চলে আসতে পারে। সুতরাং সেই জিনিসটি মাথায় রাখতে হবে আমাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।